Well, my friends, একটি কেস ওভারিয়ান সিস্ট একজন ভদ্রমহিলার 38 ইয়ার্স ভদ্রমহিলা ওভারিয়ান সিস্ট। এখন এই ওভারিয়ান সিস্ট আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? তো এই ওভারিয়ান সিস্ট কী জিনিস আমি অনেক আগেই বলেছি, অনেকবারই বুঝিয়ে দিয়েছি। কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কেমন হবে? অ্যালোপ্যাথিক সার্জনরা গাইনোকোলজিস্টরা গেলেই অপারেশন করতে বলবে, আপনাদেরও বলেছে, স্বাভাবিক, ওনাদের তো দোষ নেই, ওনাদের ওষুধ নেই, গেলেই যে সিস্টেম ওনারা অপারেশন করতে বলে। এখন এই ওভারিয়ান সিস্ট আমি কি সেটা অনেকবারই বলেছি, বুঝিয়ে দিয়েছি, এটা আর আজকে বলার কোনো অপেক্ষা রাখে না। আমি বলেছিলাম যে দুটো ওভারিতে ইউটেরাস, দুই দিকে দুটো ওভারি আছে। এই ওভারির মধ্যে একটি মেয়ে জন্মের সময় অসংখ্য ডিম থাকে, ছোটো ছোটো অনেক ডিম থাকে, প্রায় 2.5 লাখ 3 লাখ। এগুলোকে প্রথমে বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকেল। এই প্রাইমর্ডিয়াল ফলিকেল নষ্ট হতে থাকে, অনেক নষ্ট হতে হতে 12-14 বছরের সময় 500-র মতো এসে দাঁড়ায়, প্রায় 500-র মতো। অতটা লাগে না, প্রত্যেক মাসে দুই দিকে তাহলে 500 1000 থেকে যায়। আর প্রকৃতির নিয়মে এই ডিমগুলো বেরিয়ে জরায়ুর মধ্যে আসার চেষ্টা করে প্রত্যেক মাসে অল্টারনেটলি, প্রতি 1 মাস পর পর, একবার বাম দিক দিয়ে, পরের বার ডান দিক দিয়ে। এটা প্রকৃতির একটা নিয়ম। এই জন্য অনেক সময় যদি কোনো একদিকের ওভারি কেটে বাদ হয়ে যায়, তখন কিন্তু এই দিক দিয়ে প্রত্যেকবার আসবে। তো যখন ওই 25-30 বছর, ওই 500-র মতো এসে দাঁড়াবে 12-14 বছরে, তখন ওই প্রাইমর্ডিয়াল ফলিকেলের নাম পাল্টে যায়। ওর নাম পাল্টে বিজ্ঞানীরা দিয়েছে গ্রাফিয়ান ফলিকেল। বড় হয়ে যায়, অল্প হয়ে যায়, মোটা হয়ে যায়, ম্যাচিওর হয়। তাই গ্রাফিয়ান সাহেব এটার নাম দিয়েছিল, তার নাম দিয়ে গ্রাফিয়ান ফলিকেল উনি আবিষ্কার করলেন যে এই পরিবর্তন হচ্ছে। এই গ্রাফিয়ান ফলিকেল প্রত্যেক মাসে একটা করে বড় হতে থাকে একদিকে। তবে যেদিন ব্লিডিং আরম্ভ হবে তার 12 দিনের মাথায়, সেদিনের প্রথম দিন থেকে বড় হতে আরম্ভ করে। কারণ প্রকৃতির নিয়মে একটা ডিম আস্তে আস্তে ওভারি থেকে বেরিয়ে ডিম্ববাহী নালী, যেটা ইউট্রাইন টিউবের মাঝখানে গিয়ে বসে থাকে। প্রকৃতি এইভাবে বসে থাকে, এইভাবে তৈরি করা হয়েছে। যদি কোনো পুরুষের সাথে মিলন হয় আর শুক্রকীটগুলো আসে, ডিমের চারদিকে ঘোরাঘুরি করে, আর একটা শুক্রকীট যদি ঢুকে যায়, তাহলে একটা নতুন প্রাণের সৃষ্টি হবে। কিন্তু যদি না হয়, তাহলে ডিমটা শুকিয়ে যায়, শুকিয়ে মরে যায়। পরের মাসে আবার আরম্ভ হয়। কবে? যেদিন শুকিয়ে যদি মরে যায়, এই ডিম বড় হওয়ার সাথে সাথে জরায়ুর মধ্যে একটা বিছানা তৈরি হয়, বেড। যদি মিলন হয়, যদি বাচ্চা হয়, যদি প্রাণের ভ্রূণের সঞ্চার হয়, তাহলে তাকে রাখার জন্য একটা বিছানা তৈরি করা হয়, নরম গদি। আমার বাড়িতে গেস্ট আসলে যেমন আমাদের বাড়ির লোকজন একটা বিছানা তাকে করে দেবে, আপনি এই রাত্রে এখানে শোবেন, ট্রেনে বেড। একে বলা হয় জরায়ুর মধ্যে বেড, তাই একে বলা হয় এন্ডোমেট্রিয়াল বেড অর ইউটেরাইন বেড। তাহলে এইটাও ভেঙে যায় যখন ডিম শুকিয়ে গেল, যখন শুক্রকীট এলো না, পুরুষের সাথে মিলন হলো না, তখন ডিম শুকিয়ে গেল। বিছানা বলল যে আমার থেকে লাভ কি, ও ভেঙে চুরে চুরমার হয়ে যায়, একটু পাম্পিং হয়। এই ভেঙে যাওয়ার সাথে একটা পাম্পিংয়ের সম্পর্ক থাকে। আমাদের এই ব্লাড প্রেশারের পাম্পিং বলটাকে ঠিক মহিলাদের জরায়ুর সাথে তুলনা করা যেতে পারে। এর দুই দিকে দুটো ইউট্রাইন টিউব ছিল, ডিম এসেছিল ইউট্রাইন টিউবে, একটা ইউট্রাইন টিউব ধরলাম, ডিমে এসে এখানে ছিল, ফার্টিলাইজেশন হয়নি। এই জরায়ুর ভিতরের বেডটা, এই বেড এবারে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে কী হবে? জরায়ুটা এরকম স্কুইজ হতে থাকে। স্কুইজ হওয়ার জন্য একটু পেন হয়, যখন খুব বেশি পেন হয় তখন সেটা রোগ। জোরে জোরে পাম্প করছে, বা নার্ভ সে খুব সেন্সিটিভ, তার নার্ভ খুব সেন্সিটিভ, ওষুধ লাগে। কিন্তু নর্মালি দি ইউটেরাস কন্ট্রাক্টস হলে কী হবে? এর ভিতরের যে মেটেরিয়াল ছিল সেগুলো ভেঙে বেরিয়ে যাবে। সেই ভেঙে বেরিয়ে যাওয়ার নাম হলো মেনস্ট্রুয়েশন। এই যখন ভেঙে বেরিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে মেনস্ট্রুয়েশন। তাহলে এইটা গেল যদি ফার্টিলাইজেশন না হয়। এবার এই ডিম যেটা বড় হয়, প্রাইমর্ডিয়াল ফলিকেল, আরও অনেক ডিম আছে। কখনো কখনো 2-4টে ডিম একসাথে মিশে গিয়ে একটা পিণ্ড হয়ে যায়। সেই ডিমে আর কাজও হবে না, সে বাইরেও আসবে না, কিন্তু
অকুপাই করে আছে, ওভারির ভিতরের জায়গাটা অকুপাই করে আছে, তার ভিতরে ফ্যাট জমে আছে, এইটাকে বলা হচ্ছে সিস্ট। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য ওভারিয়ান সিস্ট। আজকের আমাদের বিষয় এটা, তাই আমরা অন্য দিকে যাচ্ছি না। হোয়াট ইজ ওভারিয়ান সিস্ট? সো ওভারিয়ান সিস্ট আর দ্য এগ্রিগেশন অফ 2-3 ফলিকেলস। 2-3টে ফলিকেল একসাথে মিশে গিয়ে একটা পিন্ডি খেজুরের মতন হয়ে গেল। এখন এটা কি হোমিওপ্যাথিক ওষুধে যায়? আমরা অনেককে সারিয়েছি। তখন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাক্টস ওভার দ্য সিস্টেম, ওভার দ্য টোটাল ম্যান অ্যাজ এ হোল উইথ দ্য ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। এই সিস্টগুলো আবার ভেঙে যেতে পারে, নষ্ট হতে পারে এবং আর ফার্দার তৈরিও হয় না। দিস ইজ অ্যাবাউট দ্য ওভারিয়ান সিস্ট। এই ভদ্রমহিলার আমরা ওষুধ কী দেবো? এখন অনেকে কী করে, ওই রেপার্টরি বা থেরাপিউটিক্সে সিস্টের ওষুধ কী আছে, ওভারিয়ান সিস্টের ওষুধ কী আছে, কিছু লেখা হয়, 2-4টে বলা হয় যেগুলো বিভিন্ন ডাক্তাররা ক্লিনিক্যালি পেয়েছে। ওভারিয়ান সিস্ট আমি আমার রেপার্টরি বের করছি, সেখানে 2-4টে নাম দিয়েছি। তার মানে এই নয় যে ওইগুলো সবার জন্য লাগবে। এইটা হোমিওপ্যাথিক চিকিৎসকদের বুঝতে হবে যে there is no hard and fast rule for every patient in homeopathic principle. এই ভদ্রমহিলার জন্য কী ওষুধ লাগবে, আমরা কী করব, কীভাবে চিকিৎসা করি, সেই আর্টটাও শিখিয়ে দিচ্ছি। আমি যখন রোগীকে দেখতে আসলাম, উনি ওনার হাজব্যান্ডের সাথে বসলেন। আমার কিন্তু ফার্স্ট অবজারভেশন, দি জেন্টেল লেডি ইজ ওবেস। সো ওবেসিটি, রোগী তো এসছে ওভারিয়ান সিস্টের জন্য। এই 3খানা রিপোর্ট ওরা নিয়ে এসছেন, 3 জায়গা থেকে করেছেন, বহরমপুরে 2 জায়গা, আর স্যাটিসফাই হয়নি। ওরা শিক্ষিত মানুষ, তাই বললো কলকাতা থেকে আরেকটা জায়গা থেকে করে দেখব। তাই কলকাতার দক্ষিণ কলকাতার কোয়াড্রা মেডিকেল সার্ভিসটা একটা উল্লেখযোগ্য জায়গা, সেখান থেকেও করে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে লেফট ওভারিতে সিস্ট পাওয়া গেছে 48x65 মিলিমিটার সাইজ। এই জন্য ওনারা এসছেন, এটাই ওনাদের প্রবলেম। এর সাথে আমরা ইউট্রাসে, আমরা ইউএসজিতে আরও কিছু পেলাম যে বাল্কি ইউট্রাস, ফ্যাটি লিভার এসব আছে, রাইট ওভারি বাল্কি। তা আমি এই রিপোর্ট দেখে কী বুঝলাম যে সিস্ট, ইউট্রাস বাল্কি, লিভার ফ্যাটি, রাইট ওভারি বাল্কি। সো আওয়ার পেশেন্ট ইজ সাইকোটিক। দ্যার ইজ এ গ্রোথ টেন্ডেন্সি চলছে, টেন্ডেন্সি টু গ্রোথ, টেন্ডেন্সি টু ওবেসিটি। সো আওয়ার পেশেন্ট ইজ সাইকোটিক। আর কি পেলাম? আমি রোগীর দিকে তাকালাম, ফিজিশিয়ানের কী দরকার, হ্যানিম্যানের কথা মতো অ্যাটেনশন ইন অবজার্ভিং। আমরা অবজারভেশনে দেখছি উনি যে জন্যে আসুক, তাকালেই চোখে পড়ছে ওনার লেফট আইয়ের উপরে একটা মোল আছে। সো দি পেশেন্ট ইজ সাইকোটিক, ওভারিয়ান সিস্ট, মোল, আমরা অ্যান্টিসাইকোটিক ওষুধকে ভাব। এবারে আমার অবজারভেশন দিয়ে আমি দেখলাম যে ওভারিয়ান সিস্টটা লেফট, মোলটাও লেফট। তো দুটো লেফট সাইডের কমপ্লেন আমি পেয়ে গেলাম। এটুকুতেই আমি ধরতে পারি মাই পেশেন্ট ইজ লেফট সাইডেড। সো লেফট সাইডেড কমপ্লেন্স, লেফট সাইডেড কমপ্লেন্স, দুটো জিনিস আমি পেলাম, দুটোই লেফট সাইডেড। তাহলে 1 মোল পেলাম ওভার দ্য লেফট আইব্রাউ, লেফট ওভারিয়ান সিস্ট। আমার অবজারভেশনে পেশেন্ট ইজ ওবেসিটি। আমি পাস্ট হিস্ট্রি কেসটিকে দেখলাম করোনা ভ্যাকসিন 2বার নিয়েছে, সো ভ্যাকসিনেশান টয়েস। সো সাইকোসিস, ভ্যাকসিনেশান ইজ এ কাইন্ড অফ সাইকোসিস, যেটা সর্বপ্রথম আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়ে ভ্যাকসিনোসিস বলে বই লিখে বুঝিয়ে দিয়ে গেছেন লন্ডনের ডক্টর জেমস ক্রম্পটন বার্নেট। সো ভ্যাকসিনোসিস ইজ দ্য সাইকোসিস, হ্যানিম্যান সাইকোসিস। ওনার মেনস্ট্রুয়েশন আগে পেন ছিল না, ইদানিং পেন হচ্ছে। সো পেন অ্যাট দ্য টাইম অফ ক্লাইম্যাক্টেরিক পিরিয়ড অর নিয়ার দ্য ক্লাইম্যাক্সিস, কেন্স রেপার্টরিতে একটা মাত্র ওষুধ দেওয়া আছে, দ্যাট ইজ সরিনাম। তো আমি আমার রেপার্টরিতে সরিনামই দিয়েছিলাম। এই পেশেন্টের পালসিটেলা ইন্ডিকেট করছে, আমরা যদি পালসিটেলা সারে তাহলে আমরা পালসিটেলাও এখানে যোগ করতে পারব। এই আমার ফিমেল রেপার্টরি ভাগ হচ্ছে, আমার রেপার্টরি ভাগ ভাগ করে করছি এইভাবে। ফিমেল রিলেটেড জেনারেল সিমটমস, ইউট্রাস রিলেটেড, মেনস্ট্রুয়েশন রিলেটেড সব ভাগ করা হচ্ছে। মেনস্ট্রুয়েশন পেন একটা ইম্পর্টেন্ট জিনিস, আলাদা চ্যাপ্টার করা হয়েছে। মেনস্ট্রুয়েশন পেন, এই পেনের ভিতরে আমি লিখেছি সব ভাগ ভাগ করে ছেলেদের বোঝার জন্য, সবার সুবিধার জন্য আমি এইভাবে আমার বইটা তৈরি করেছি। মেনস্ট্রুয়েশন পেন, ইম্পর্টেন্ট মেডিসিনস, কজেশন অফ মেনস্ট্রুয়াল পেন, সাইট, লোকেশন, পেনটা কোন কোন জায়গায় বেশি একজন ভদ্রমহিলা বুঝতে পারে। ক্যারেক্টার অফ পেন, কী ধরনের ব্যথা হচ্ছে। সাবজেক্টস, খুব নার্ভাস হলে কফিয়া।
অ্যাগ্রাভেশন অফ পেন, এই যে ক্লাইম্যাক্সিস ডিউরিং অ্যাগ্রাভেশন, কেন্টের রেপার্টরির সরিনাম ছিল, আমি তাই সরিনামে পেয়েছিলাম, আর কোনো বইয়ে কিছু পাইনি। তার সাথে আমি পালসিটিলা জিজ্ঞাসা চিহ্নিত রাখলাম এই রোগী দেখার পরে। কেন্টের রেপার্টরিতে যে সরিনাম আছে আমি সেটা এখনই এই সুযোগে একবার দেখিয়ে দিচ্ছি। কেন্টস রেপার্টরি, ফিমেল জেনিটেলিয়া ফিমেল, মেন্সেস পেনফুল, ক্লাইম্যাক্সিস নিয়ার সরিনাম। সো এটা একটা সিমটম আমরা পেলাম, তার মানে সরিনাম দেবো না, আমার রোগীর হিস্ট্রি আমি আরও দেখব। আর পিরিয়ডটা কম হচ্ছে না বেশি হচ্ছে না মিডিয়াম, আমি উত্তরে জানলাম স্ক্যান্টি, আগে ঠিক হতো ইদারিং স্ক্যান্টি হচ্ছে। ওনার একটা পিকিউলার সিমটম পাওয়া গেছে, ইউরিন ইনভলেন্টারি হোয়াইল কাপিং, লাফিং, স্নিজিং, অ্যান্ড দিস সিমটম ইজ ফাউন্ড ইন পালসিটিলা, ন্যাট্টারমিউর, ইস্কুইলা ইটসেট্রা মেডিসিন। ইরিটেবল খুব একটা নেই, রাগ খুব বেশি নেই, কিন্তু কনসোলেশন অ্যামোলেশন ওনাকে বোঝালে বোঝে, অত বদ রাগ নেই। শি প্রেফার্স ওপেন এয়ার। তাহলে এই সিমটমগুলো সবই ইন্ডিকেট করছে পালসিটিলা। রাগ কম, কনসোলেশন জেদ ধরে বসে থাকে না, খোলামেলা হওয়া পছন্দ করে পালসিটিলা। ইউরিন ইনভলেন্টারি হোয়াইল কাপিং, লাফিং, স্নিজিং, অন্য ওষুধের সাথে পালসিটিলাও আছে। মেনস্ট্রুয়েশন পেনফুল তো আছেই, ক্লাইম্যাক্সিস লেখা নেই, কিন্তু এমনি পেনফুল আছে, স্ক্যান্টি পালসিটিলা। সাইকোসিস, ভ্যাকসিনেশন সাইকোসিস, সিস্ট সাইকোসিস, ইউট্রাস বাল্কি সাইকোসিস, সো সাইকোসিস কভার আপ। সো পালসিটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ন্যাট্রামিউরের সিমটম বলতে তিতো খেতে ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, বাঙালির ক্ষেত্রে একটু কমন সিমটম, তিতো ভালোবাসে। এছাড়া ন্যাট্রামিউরে না ফিজিক্যাল মেকআপ, আর ওই প্যাথোলজিক্যাল সিমটমটা আছে, ইউরিন ইনভলেন্টারি হোয়াইল কাপিং, লাফিং অ্যান্ড স্নিজিং। এছাড়া ন্যাট্রামিউরে আর কিছু নেই। অ্যান্ড ন্যাট্রামিউর ইজ মোর সোরিক দ্যান সাইকোটিক, আর পেশেন্ট রিকোয়ার সাইকোটিক মেডিসিন। পালসিটিলার স্ট্রং কন্ট্রাইন্ডিকেশন একটা আছে, হ্যাঁ যেটা বলছিলাম, পালসিটিলার কন্ট্রাইন্ডিকেশন ক্ষেত্রে পেলাম খাবার দাবার একটু গরম ভালোবাসে, মেটার্স লিটল। যদি দেখা গেল গরম পালসিটিলা ইমপ্রুভ হয়, এই সিট ছেড়ে দেয়, তখন আমরা যোগ করতে পারবো ইয়েস, এটা আমরা লিখে রাখবো, পালসিটিলা সামটাইমস ডিজায়ার ফর ওয়ার্ম ফুড। যদি এবং এটা কতটা গ্রেট সেটা আমরা জেনে নিই, আমরা ভালো করে জেনেছি উনি একটু গরম খাবার খেতে ভালোবাসেন, তাহলে এটা আমরা নোট রাখবো, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড পালসিটিলা। এখন মূর্খরা এইসব তর্ক করে। আমার পেশেন্টের ক্লিনিক্যালি আমি যদি দেখি পালসিটিলায় ওভারিয়ান সিট সেরে গেছে, আমার রোগী গরম খাবার খেতে ভালোবাসত, পালসিটিলা যোগ হবে। যারা বুঝবে না, যারা পড়াশোনা করে, যারা রেপার্টরি তৈরির ফর্মুলা জানে, তারা মানবে। অনেকে ভাববে এই তো জীবনভর দেখিনি পালসিটিলা ঠান্ডা খায়, এ কী লিখেছে, এ কী জানে, গরুর ছাগলের চিন্তা তারা করবে। এখন পালসিটিলার আর একটা সিমটম আছে, পাস্ট হিস্ট্রি স্ট্রাইস, চোখে অনেক আঁচিল হতো। আমরা এই পেশেন্টকে তাই পালস 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি। যারা প্রথম বুঝতে অসুবিধা বোধ করে, কেস থেকে কীভাবে কি বুঝে পাচ্ছি না, কি ওষুধ দেবো, সিঙ্গেল মেডিসিন, তারা এইভাবে আলাদা লক্ষণগুলোকে সাজিয়ে নিয়ে রেপার্টরি করবে। রেপার্টরি করতে যন্ত্র লাগে না, আলাদা মেশিন লাগে না, কম্পিউটার লাগে না, মানুষ রেপার্টরি নিজেই গুছিয়ে করা যায়। এইভাবে বুঝে নিতে হবে যে আমার ম্যাথমেটিক্যাল নলেজ থাকলে আমি বুঝে নিতে পারি, উইথ দি হেল্প অফ মায়োজমেটিক অ্যানালিসিস, আমার মায়োজমটাও কভার করে, আমার রোগের প্যাথোলজিও কভার করে। আর দি মেডিসিন ইজ দ্য ফাইনাল চয়েস অফ মেডিসিন। তাহলে আমরা একটা প্রশ্ন থাকে, অনেকে বলে আমি রেপার্টরি করি না, আমি রেপার্টরি বুঝি না। রেপার্টরি করে না এমন লোক নেই, প্রত্যেকে রেপার্টরি করছে কীভাবে, কনসাসলি আর আনকনসাসলি। আমি যখন ন্যাট্রামিউর দেবো কি পালসিটিলার দেবো, এই ভাবনাটা করছি, দ্যাট ইজ রেপার্টরি। খাতা কলমে করছি না, আমি কম্পিউটার মেশিনে করছি না। এই ডিফারেন্সিয়েশন ইজ রেপার্টরি, এই রেপার্টারাইজেশন। যে তো প্রত্যেকটা ফিজিশিয়ান রেপার্টারাইজেশন করছে তার মনে মনে। সো পালসিটিলা এইভাবে আমরা রেপার্টারাইজ করলাম। জুনিয়রদের প্র্যাকটিশনারদের কাছে অনুরোধ করব, যদি প্রথমে সব বুঝতে না পারো, এইভাবে লিখে নিয়ে ভেরিফাই করো কোনটা ন্যাট্রামিউরের সিমটম আসছে, কোনটা পালসিটিলা আসছে, কোনটা সালফার আসছে। এই পেশেন্টের আমরা এই দুটো ওষুধ ছাড়া কোনো ওষুধই পাচ্ছি না। 5টা ওষুধ 10টা ওষুধ মিশিয়ে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ম্যাথমেটিক্যাল নলেজ থাকলে আমরা দেখলাম যে সব পালসিটিলার সিমটম এবং দুটি মাত্র ন্যাট্রামিউরের সিমটম।
কিন্তু 5টা 10টা ওই যে বড় বড় কথা বলে, নিজে নিজে লিখছে ধন্বন্তরী, ওই দমদমের প্রকাশ মল্লিক, আরও অনেক মল্লিক এরকম করে চলেছে। তারপরে সেই ব্যানার্জি কোম্পানি, প্রোটোকল কোম্পানি, আরও অনেক আছে। কোনো প্রয়োজন হয় এই 10টা ওষুধ কোনো মাথায় আসে? তো এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখিয়ে চলেছি। আর এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখার জন্য গ্রিসে দেওয়া লাগে না, এসেন্সে দেওয়া লাগে না, সেখানকার অনেক চামচাও তৈরি হয় না, চামচাদের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। রিড দ্য বুক থরলি, স্টাডি দি miasmatic analysis of the patient from the knowledge of your homeopathic philosophy, from studying from the principles and practice of homeopathy by Dr. James Tyler Kane, Dr. H.A. Robert, Dr. Elizabeth Hubbard Wright, and Dr. S.P. Day, etc. So let's see the result. আমি সিমটমগুলোকে আরেকবার পেশেন্টের মুখ থেকে, উনি মুখ দেখাতে রাজি আছেন, আমি ভেরিফাই করছি যে কোন কোন সিমটমগুলো ঠিক আছে কিনা। 2বার আপনি করোনা ভ্যাকসিন নিয়েছেন, এটা ঠিক। পিরিয়ড আগে নর্মাল হতো, এখন ইদানিং ব্যথা হচ্ছে দেখলেন, এটা ঠিক, এবং একটু কম হচ্ছে। আর এই প্রস্রাবের সমস্যাটা আপনার একটু ইদানিং দেখা দিয়েছে, একটু প্রবলেমে পড়ছেন। রাগ আছে মোটামুটি, তবে অত বেশি লাস্টিং করে না, একটু বোঝালে উনি শান্ত হয়ে যান। সো খোলামেলা হওয়া পছন্দ করেন, ঘরবাড়ি না বদ্ধ? খোলামেলা পছন্দ করে। সো লেটস সি দ্য রেজাল্ট, আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস।